স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা পড়ে এসেছি, আমরা জানি এবং বিশেষত আমাদের চারপাশে যখন মহাশত্রু অবস্থান করে এবং আমাদের রন্ধ্রে, রন্ধ্রে ভেতরে মজ্জাগতভাবে আমাদের মধ্যে যখন দেশদ্রোহী চক্রান্তকারী শত্রুরা অবস্থান করে, তখন এই স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা দেখছি আমাদের ছাত্র জনতার মাধ্যমে পুনরায় এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সন্ত্রাসীদের হাত থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশ আমাদের হাতে নিয়ে আসার পরেও কিন্তু আমাদের মধ্যে চক্রান্ত দেখতে পাচ্ছি এবং দেশের ভেতরে এবং বাইরে থেকে চক্রান্ত চলছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করার জন্য। এই জন্য একটা বড়, বড় ফোর্স কাজ করছে। বাইরের শত্রুকে আমরা চিনি অবশ্যই। ভারত প্রধান এবং অন্যতম শত্রু আমাদের। তার সাথেও অনেকে কাজ করছে। হয়তোবা আমেরিকাও কাজ করছে। হয়তোবা চীনও তাদের হয়ে তাদের সঙ্গে আমাদের চিটাগং হিল ট্র্যাক্টটা আলাদা করার জন্য কাজ করছে। তো আমাদেরকে নিজের দায়িত্ব নিজেদের নিতে হবে এবং নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই প্রস্তুত করছেন। আমাদেরকে তিনি এক করে দিয়েছেন। আমাদের দ্বিধাবিভক্ত একটা জাতিকে তিনি এক করেছেন ফ্যাসিবাদীর বিরুদ্ধে। তেমনি বন্যায় যখন আমাদের উপরে বন্যার পানি সন্ত্রাস চালানো হচ্ছে, তখন আমাদেরকে তিনি এক করেছেন। এই এক করার যে অ্যাক্টিভিটিস আমরা দেখছি, সেটা আসলে আমার মনে হচ্ছে একটা বড় কোনো যুদ্ধের প্রস্তুতি হিসেবে আমাদেরকে তৈরি করা হচ্ছে। আমাদের উপরে বড় কোনো যুদ্ধ নেমে আসবে, সেটার জন্য যেন আমরা প্রস্তুত থাকি। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক করছেন। আমাদেরকে বিভিন্নভাবে একত্রিত হয়ে সবকিছু মোকাবেলা করার জন্য যতটুকু সামর্থ্য দরকার, সেই সামর্থ্য অর্জনের জন্য আমাদের কাজ করাচ্ছেন। আহ, আমরা জানি একটা মহাযুদ্ধ এই এলাকাতে হবে, গাজোয়া সম্পর্কে আমরা সবাই জানি। তো আমার ধারণা সেই যুদ্ধের শুরুটা হবে এই বাংলাদেশ থেকেই। বাংলাদেশের ওপরেই চাপানো যুদ্ধ থেকেই এই গাজোয়া শুরু হবে বলে আমার ধারণা। তো এই জায়গাতে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছি, সেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের মধ্যে প্রস্তুতির দরকার। আমরা জানি যে বাংলাদেশের আর্মি বেশ শক্তিশালী, আর্মামেন্টের দিক দিয়ে অনেক দুর্বল, পার্শ্ববর্তী দেশ থেকে অন্তত দুর্বল, শত্রুদের থেকে অন্তত দুর্বল। কিন্তু আমাদের ম্যান পাওয়ার হইতেছে আমাদের বড় শক্তি এবং এই ম্যান পাওয়ারকে যদি আমরা প্রপার ট্রেনিং দেই, বেসিক ট্রেনিং দেই এবং ফায়ার করার ট্রেনিং দেই, তাহলে মাঠে যুদ্ধ করার সক্ষমতা কিন্তু তাদের আছে। তো আমাদের আনসার বাহিনী আছে ৫০-৬০ লাখ, ৭০ লাখ, আমাদের এপিবিএন আছে, আমাদের আরো অন্যান্য যত সংগঠন আছে, বিএনসিসি আছে, এরা আছে। এরপরেও কিন্তু আমাদের প্রচুর মানুষ দরকার হবে এবং প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে শক্তিশালী হওয়া এবং আর্মস চালানোর যে দক্ষতা, সেটা আমাদের থাকা উচিত। যুদ্ধ ট্যাকটিক্স জানা থাকা দরকার। এই বিষয়ে আমার কিছু পরামর্শ আছে যেগুলো আমরা করতে পারি চাইলে। যে আমাদের যুবক যারা রয়েছে, সে ১৬ বছর থেকে হোক ৪০ বছর পর্যন্ত বা তারও ঊর্ধ্বে যারা আছে, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দিতে পারি, আর্মি ট্রেনিং দিতে পারি। একটা ৬ মাসের ৩ মাসের কোর্স হোক, আমরা এই কোর্সগুলো করিয়ে তাদেরকে বিভিন্নভাবে যুদ্ধের জন্য প্রস্তুত করাতে পারি। যেমন ১ম এ আসে ফিটনেসের ট্রেনিং। অনেকের মধ্যে ফিটনেসের অভাব। দৌড়ানোর যে সবাই দৌড়ে অভ্যস্ত না। তাই অভ্যস্ততা করার জন্য দৌড়ানো, সাঁতার কাটা, আ আ লম্বা লম্বা দৌড়, অনেক দীর্ঘ সময় দৌড়ানোর যে এই জিনিসগুলো আমাদেরকে ফিটনেস ট্রেনিং করিয়ে শেখানো দরকার। সুইমিং, সাঁতার কাটা, এগুলো আমাদের সাঁতার জানানো, সবার সাঁতার জানাটা খুবই জরুরি আমাদের বাংলাদেশের পরিস্থিতিতে, বিশেষত যদি যুদ্ধ করতে হয়। এরপরে আসে হচ্ছে যে সবচেয়ে ইম্পোর্টেন্ট আর্মস চালানো। আর্মসের ট্রেনিং আমাদেরকে সবাইকে দেওয়া উচিত। আর্মি ট্রেনিং এর মাধ্যমে একটা ৩ বা ৬ মাসের একটা কোর্স করে সবাইকে এই ১৬ থেকে ৪০ বছর বয়সী মধ্যকার যারাই আছে, তাদের সবাইকে বা প্রয়োজনে আরো বেশি বয়সীদেরকেও আমরা আর্মসের ট্রেনিং দিতে পারি। আর্মস কিভাবে চালাতে হয় সেই ট্রেনিংটা এবং কোন আর্মস কিভাবে কাজ করে, সেগুলোর ফাংশনালিটি কি, এগুলো সম্পর্কে আমরা তাদেরকে ট্রেনিং দিতে পারি। পরবর্তীতে এটা যুদ্ধের সময় কাজে লাগবে। যেকোনো যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলে তখন এই সাধারণ মানুষদের হাতে আর্মস দিয়ে দিলেই কিন্তু তারা যুদ্ধে নেমে যেতে পারবে। এই ফায়ারিং কিভাবে করতে হয়, এইমিং কিভাবে করতে হয়, তারপরে এই ধরনের যে অপারেশন, বিশেষ করে যে ফায়ার আর্মস গুলো কিভাবে অপারেট করতে হয়, এই ধরনের যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো তাদেরকে শেখানো দরকার, যাতে করে প্রয়োজনে এটা কাজে লাগে। এরপর আসে র‍্যাংকিং ব্যাচ। বিশেষ করে আর্মি, পুলিশ, বিজিবি, আনসার, এই ধরনের ইয়েতে যে ধরনের র‍্যাংকিং বা ব্যাচ ব্যবহার করা হয়, সেগুলো সম্পর্কে সবার যদি জানা থাকে, তাহলে কোনো জরুরি অবস্থাতে বা যুদ্ধ পরিস্থিতিতে সবাই যখন শৃঙ্খল মেইনটেইন করার দরকার হবে, ডিসিপ্লিন মেইনটেইন করার দরকার হবে, সবাই যাতে চিনতে পারে যে কে ক্যাপ্টেন, কে মেজর, কে লেফটেন্যান্ট কর্নেল, কে লেফটেন্যান্ট জেনারেল, বা কে অন্যান্য
যে র্যাঙ্ক বা ব্যাচগুলো রয়েছে, পুলিশের যে র্যাঙ্ক বা ব্যাচগুলো রয়েছে, সেগুলো যাতে আমরা সহজেই সবাই চিনতে জানতে পারি, সেজন্য সবাইকে আমাদের ট্রেনিং দেওয়া উচিত। যেমন এর পাশাপাশি কমান্ড সম্পর্কে ট্রেনিং দেওয়া উচিত। প্লাটুনগুলো কি, কয় প্লাটুন, কয়জন মিলে একটা প্লাটুন হয়, কয়জন মিলে একটা ব্যাটারি হয়, এ ধরনের যে জিনিসগুলো, কয়জন মিলে একটা কোম্পানি হয়, এই জিনিসগুলো সবাইকে জানানো বা শেখানো। এই জিনিসগুলো বেসিক নলেজ হিসেবে আমাদের সবাইকে জানানো বা শেখানো দরকার আছে। এরপরে আসেন যে ওয়ার ট্যাকটিক্স। ওয়ার ট্যাকটিক্সের মধ্যে আর্টস অফ ওয়ার এবং হচ্ছে থিওরিজ অফ ওয়ার। ওয়ারের থিওরিগুলো কি কি, আর্টসগুলো কি কি, এগুলো শানচি নামে একজন আছে চাইনিজ রাইটার, সে আর্টস অফ ওয়ার নিয়ে লেখা লিখেছে, এই বইটা পড়ানো সবাইকে। এই জিনিসগুলো ওয়ারের আর্ট সম্পর্কে এবং ট্যাকটিক্স সম্পর্কে সবাইকে জানানো, যাতে যুদ্ধ ময়দানে মানুষ ইজিলি বুঝতে পারে যে এই আর্মি বা বিজিবি বা এই আনসারের সদস্যরা এই ট্যাকটিক্সে যুদ্ধটা করছে, যাতে যে কেউ তাদের সঙ্গে মিশে তাদের হয়ে তাদের কমান্ডে যুদ্ধটা করতে পারে এবং আমাদের বাংলাদেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে পারে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশ গেরিলা ওয়ারফেয়ারের জন্য আমরা সবচেয়ে এগিয়ে। এই ব্যাপারে আমরা সবার সবচেয়ে এগিয়ে, এটা বিষয়ে কোনো সন্দেহ কারোরই থাকার কথা না, যারা ওয়ার সম্পর্কে আমরা জানি। তো এই জিনিস সম্পর্কে বাংলাদেশের এই যুবক সমাজ যারা রয়েছে, যারা অ্যাক্টিভলি সম্ভব ফিল্ডে গিয়ে যুদ্ধ করার, তাদেরকে প্রস্তুত করা গেরিলা ওয়ারফেয়ার এবং সার্ভেলেন্স সম্পর্কে, সার্ভাইভাল সম্পর্কে আমাদেরকে শেখানো। বিশেষত গেরিলা ওয়ারফেয়ার কিভাবে করে, কিভাবে নিজেদেরকে হাইড করে গোপনে থেকে ওয়ারফেয়ার চালাতে হয়, কিভাবে সার্ভাইভাল করতে হয় একটা বৈরী আবহাওয়ায়, বৈরী পরিবেশে লুকিয়ে থেকে দিনের পর দিন কিভাবে সার্ভাইভ করতে হয়, সেই জিনিসগুলো আসলে তাদেরকে ট্রেনিং দিয়ে শেখানো দরকার। এরপর আসেন সবচেয়ে আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ম্যাপিং এবং নেভিগেশন। আমাদের মধ্যে ম্যাপিং নেভিগেশনের খুব স্বল্পতা রয়েছে অনেকের মধ্যে। আমরা ম্যাপিং সম্পর্কে খুব কম জানি। বাংলাদেশের ম্যাপ সম্পর্কে কোথায় কোন জেলা, কোথায় কোন অবস্থান, এইটা যুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে যুদ্ধের ময়দানে আমাদের জানতে হবে যে কোন সময় কোন জায়গাতে কি আছে, এই জিনিসগুলো সবাইকে জানানো এবং শেখানো দরকার। নেভিগেশনটা কিভাবে করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমি কিভাবে নেটওয়ার্ক ছাড়া, যদি ইন্টারনেট ছাড়া আমরা হয়ে যাই, তখন আমরা কিভাবে নেভিগেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, পশ্চিম পূর্ব কিভাবে চিনবো, এই জিনিসগুলো যে আর্মি স্টাইলে যে ট্রেনিং আছে, সেই সার্ভেলেন্সের সার্ভাইভাল ট্রেনিং আছে, সেইগুলো তাদেরকে সবাইকে দেওয়া উচিত। এরপরে আসেন হচ্ছে সোশ্যাল এসপিওনাজ বলে একটা জিনিস আছে। মানে গোয়েন্দাগিরি করার যে ব্যাপারটা, সেটা হইতেছে পুরো ওয়াইড স্কেলে যখন যুদ্ধ পরিস্থিতি, তখন কিভাবে গোয়েন্দাগিরি করা যায়, বা স্বাভাবিক পরিস্থিতিতে কিভাবে কি কি দিক খেয়াল রাখতে হয় গোয়েন্দাগিরি করার জন্য, বা যেকোনো তথ্য সংগ্রহ করার জন্য কোনো জায়গাতে গেলে, এই যে স্কিলগুলো দরকার, এটা সবাইকে বেসিক স্কিলগুলো আসলে শেখানো উচিত। তাহলে বিশেষ করে আমরা যারা মাসুদ রানা ছোটবেলাতে পড়ে এসেছি, মাসুদ রানা সম্পর্কে আমরা সবাই জানি, তাদের মধ্যে সবার কিন্তু একটা বেসিক এসপিওনাজ স্কিল কিন্তু তৈরি হয়ে যায়। বেসিক ম্যাপিং, নেভিগেশন বা এই ধরনের যে গোয়েন্দাগিরির যে স্কিল, সেটা কিন্তু বেসিক স্কিলটা সবার মধ্যে তৈরি হয়ে যায় বলে আমার ধারণা। তো যারা মাসুদ রানা পড়ে না বা পড়েনি, তাদের কিন্তু এই জিনিসের খুব একটা বেশি স্কিল নেই বলে আমরা দেখি। তো সবাইকে এই বিষয়ে স্কিল করে তোলা, যাতে যেকোনো যুদ্ধ পরিস্থিতিতে তথ্য সংগ্রহের জন্য মানুষ, যেকোনো সাধারণ মানুষ কাজ করতে পারে। ছোট থেকে শুরু করে সবাই যেন এই বিষয়ে কাজ করতে পারে। আর বেসিক কিছু জিনিস আছে, সেগুলো যেমন ট্রাফিক রুলস শহরের মধ্যে। এই শুধুমাত্র যুদ্ধ পরিস্থিতির জন্য না, আইন শৃঙ্খলা রক্ষা এবং আইন শৃঙ্খলা মানার জন্য যে ট্রেনিং গুলো দরকার, সেটাও এর সাথে সাথে দিয়ে দিতে হবে। যেমন ট্রাফিক রুলস সম্পর্কে তাদেরকে জানাতে হবে এবং ট্রাফিক রুলস মানার জন্য বলতে হবে। এবং যখন একজন জানবে যে ট্রাফিক রুলসটা আসলে কিভাবে সেটা মানতে হয়, সে কিন্তু সেটা মানার চেষ্টা করবে, অন্যদেরকে মানার জন্য বলবে। একটা বড় সংখ্যা যখন দেশে ট্রাফিক রুলস সম্পর্কে জানবে এবং মানতে চাইবে, তখন কিন্তু অটোমেটিক্যালি ট্রাফিক্যাল সিস্টেমটা একটা ভালো একটা শৃঙ্খলিত পরিবেশের মধ্যে চলে আসবে। এরপরে আসে ওয়ার ল সম্পর্কে কিছু, যে আমি এটা অলরেডি বললাম যে ওয়ার ট্যাকটিক্স, ওখানে আর্টস আছে, ইয়ে আছে। এরপরে ওয়ারের কিছু ল আছে, জেনেভা ল সহ বেশ কিছু ল আছে। যুদ্ধ পরিস্থিতিতে কোন কোন আইন, কাকে মারা যাবে, কাকে মারা যাবে না, কাকে হস্টাইল রাখতে হবে, এই কাকেই বন্দি রাখতে হবে বা কাকে মেরে ফেলতে হবে, এই জিনিসগুলো এটাও তাদেরকে জানানোর দরকার আছে। এরপরে আসে হচ্ছে বর্ডার রুলস। বর্ডারে কি ধরনের রুলস থাকে, সেই জিনিসগুলো তাদেরকে জানানোর চেষ্টা করতে হবে, যাতে করে বর্ডার লাইন, যখন লাইনে তারা যাবে বা ইয়ে করবে, ওই সময় তারা বুঝতে পারবে যে আসলে বর্ডারে কি পদ্ধতি বা কি নিয়ম ফলো করতে হয়, কোনটা বর্ডার কিভাবে কি আইডেন্টিফাই করতে হয়, জিরো লাইন কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এই জিনিসগুলো। এরপরে আসেন হচ্ছে রেস্কিউ ট্রেনিং, যেটা আমরা দেখছি যে এখন বন্যা পরিস্থিতিতে অনেকেই যাচ্ছে উৎসাহী হয়ে, কিন্তু নিজেরা বিপদে পড়ছে, নিজেরা জান না। এর মধ্যে সাঁতার না জানাটা একটা বিষয়, এবং কিভাবে মানুষকে উদ্ধার করতে হয়, কি পদ্ধতিতে উদ্ধার করতে হয়, সেটা কিন্তু তারা জানে না। তো স্কাউটের যে ট্রেনিং থেকে শুরু করে এই টাইপের যে ট্রেনিং গুলো আছে, সার্ভাইভাল ট্রেনিং, যে নিজে কিভাবে বাঁচতে হয় এবং অন্যকে কিভাবে বাঁচাতে হয়, এই জিনিসগুলো তাদেরকে শেখানো এবং জানানো দরকার। তো ওভারঅল এই জিনিসগুলো আমাদের একই সঙ্গে যুদ্ধ প্রস্তুতি হিসাবে কাজ করবে। পরবর্তীতে আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে পায়তারা চলছে, সেটার জন্য আমাদের মানুষজন প্রস্তুত থাকবে। আমাদের কোটি কোটি জনসংখ্যা
তখন কয়েক কোটি জনসংখ্যা আমরা পাবো যারা কিনা যুদ্ধের জন্য প্রস্তুত এবং দে নো হাউ টু অপারেট, দে নো হাউ টু শুট। তো এই জিনিসগুলো আমাদের ট্রেনিং দেওয়াটা খুবই জরুরি। পাশাপাশি আমাদের ইন্টারনাল মানে দেশের মধ্যকার শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু এটা কাজে দেবে এই ট্রেনিংটা। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খেয়াল রাখতে হবে যে দেশদ্রোহী যারা আছে, যেমন আওয়ামী সন্ত্রাসী, ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী, যেমন ভারতপন্থী হিন্দু সন্ত্রাসী যেগুলো আছে বা অখণ্ড ভারত যারা তৈরি করতে চায়, এদেরকে এই ধরনের ট্রেনিং দেওয়া যাবে না। এদেরকে এগুলো থেকে দূরে রাখতে হবে। এদের যেমন ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগকে ঢুকানো হতো পুলিশ বন্য জায়গাতে, এমনি ডিএনএ টেস্ট করে যারা দেশদ্রোহী তাদেরকে বাইরে রাখতে হবে। দেশদ্রোহীদেরকে এই ধরনের ট্রেনিং দেওয়া যাবে না, তাতে করে তারা ওই সরি মীর জাফরের মতো আমাদের বিরুদ্ধেই কিন্তু দাঁড়িয়ে যাবে। তো এই বিষয়টা আমাদের খুব আকারে সচেতনভাবে খেয়াল রাখতে হবে, যাতে করে এই ধরনের কাজটা তারা কোনোভাবেই না করতে পারে। এদেরকে দূরে রেখে বাকি বাংলাদেশের যারা ইউথ আছে, যুবক আছে, কিশোর যুবক, তাদের সবাইকে 16 বছর থেকে শুরু করে, লাগলে আরো আগে 15 বছর থেকে শুরু করে এদিকে 40, 45, 50 বছর পর্যন্ত সবাইকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এই ধরনের ট্যাকটিক্স গুলো শেখাতে হবে, আর্মামেন্ট চালানো শিখাইতে হবে, গ্রেনেড চালানো শিখাইতে হবে, আরপিজি কিভাবে চালায় সেটা শিখাইতে হবে, মাইন সম্পর্কে তাদেরকে জানাইতে হবে, ট্যাঙ্কে অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারফেয়ারে কিভাবে কাজ করতে হয় এগুলো তাদেরকে জানাইতে হবে। একই সঙ্গে আমাদের যারা বিভিন্ন ধরনের নিয়ে কাজ করছে, এরিয়াল ইউএভি বা ইউজিভি এগুলো নিয়ে কাজ করছে, যেমন ড্রোন এগুলো নিয়ে, ড্রোন টেকনোলজি নিয়ে তাদেরকে ফ্যাসিলিটিস দিতে হবে, যাতে করে তারা খুব বাংলাদেশের জন্য একটা এরিয়াল সুপিরিয়রিটি তৈরি করতে পারে ড্রোন ওয়ারফেয়ারের মাধ্যমে। ড্রোনে করে আমরা যাতে বোম মেরে শত্রুদেরকে আমরা সাইজ করতে পারি। তো এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, আমাদের প্রায় কয়েক কোটি লোকজন যুদ্ধের জন্য প্রস্তুত হবে, যেটা বাংলাদেশের সামনের দিনগুলোতে অবশ্যই কাজে লাগবে এবং যুদ্ধ পরিস্থিতির বাইরেও কিন্তু বিভিন্ন সময় এটা কাজে লাগবে। আশা করি কর্তৃপক্ষ যারা রয়েছেন এই বিষয়ে খেয়াল রাখবেন এবং এই বিষয়ে কোনো যেগুলো স্টেপ নেওয়া দরকার তারা সেগুলো নেবেন। ধন্যবাদ।